হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিসি 10 এর সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এই যে পেপারটা আছে সেটা সেটার মিনিং অ্যান্ড ফর্মস দিয়ে শুরু করব ঠিকই, কিন্তু এখানের মিনিং অ্যান্ড ফর্মস আর এখানে 3.1 কাস্ট, রেস, এথনিসিটি এই দুটো না ওভারল্যাপিং। তো সেই কারণে আজকে আমরা এই 1 আর 3.1 দুটো একসাথে শেষ করব। তাহলে আমাদের একসাথে একই ভিডিওতে দুটো জিনিস হয়ে যাচ্ছে। ভিডিওটা তাহলে একটু বড় হবে, বোঝাই যাচ্ছে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, যে সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝায়। বলছে স্ট্র্যাটিফিকেশন ইজ এ সিস্টেম অফ সোশ্যাল র্যাঙ্কিং ইনভলভিং রিলেশনস অফ সুপিরিয়রিটি অ্যান্ড ইনফেরিয়রিটি। অর্থাৎ সামাজিক একটা র্যাঙ্কিং সিস্টেম যেখানে সুপিরিয়রিটিও থাকবে, ইনফিরিটিও থাকবে। অর্থাৎ সুপিরিয়রিটি আর ইনফিরিটির উপর ভিত্তি করে সামাজিক একটা র্যাঙ্কিং, সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। These relations between the units of rank are governed by a set of norms. এবার কে সুপিরিয়র কে ইনফিরিয়র এই র্যাঙ্কিংটা কি হিসাবে হবে তার নির্দিষ্ট নর্ম থাকে। ওকে, Analytically, stratification is conceived of as an evaluative ranking of social units. সাধারণত সামাজিক স্তরবিন্যাসকে সামাজিক মূল্যায়নের একটা পদ্ধতি হিসাবে দেখা হয়, যে সামাজিকভাবে মূল্যায়িত একটা রূপ, তারই রিপ্রেজেন্টেশন বা রিফ্লেকশন, সেটাই হচ্ছে স্তরবিন্যাস। Concretely, it refers to the empirical distribution of advantages and benefits in society. It can be seen as a process which is regulated by some principles. অর্থাৎ একই সাথে এটা সমাজের কিছু বলে না যে পজিটিভ দিক, সেই পজিটিভ দিক কিছু রিফ্লেকশন ঘটায়, আবার তার সাথে এটাকে একটা পদ্ধতি বা প্রক্রিয়া হিসাবেও দেখা যায়। These principles determine the basis, যেটা কিনা একটা প্রিন্সিপালের বেসিসে চলে। These principles determine the basis of distribution of social advantage in society. যে এইগুলোর দ্বারাই, যে যেই সমস্ত নিয়মে এই র্যাঙ্কিং গুলো ঠিক হয়, ঠিক সেই নিয়মগুলোর দ্বারাই আবার সমাজে সেই কতটা সুবিধা ভোগ করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। ওকে, তাহলে আরো আমরা এগুলো এবার আমরা দেখবো কিছু ডাইমেনশন, যে কিসের উপর ভিত্তি করে আসলে এই সামাজিক স্তরবিন্যাসটা তৈরি হয়। বলছে সাধারণত ক্লাস বা শ্রেণী, পাওয়ার বা ক্ষমতা, স্ট্যাটাস বা পদমর্যাদা, এই তিনটের উপর ভিত্তি করেই কোন একটি সমাজে কিন্তু সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে র্যাঙ্কিং সেটা ঠিক হয়। কার্ল মার্কস বা ম্যাক্স ওয়েবার দুজনেই সাধারণত যেভাবে সামাজিক স্তরবিন্যাসটাকে দেখিয়েছিলেন, দুই জায়গাতেই কিন্তু কার্ল মার্কসেরটাতেও ক্লাস ছিল, আর ওয়েবারেরটায় ক্লাস, পাওয়ার, স্ট্যাটাস ছিল। হ্যাঁ, দুজনের পরিপ্রেক্ষিত বা আঙ্গিক কিছুটা আলাদা ছিল ঠিকই, কিন্তু মূলত এই তিনটি বিষয়ের উপর নির্ভর করেই কোনো একটি সমাজে সোশ্যাল র্যাঙ্কিংস এর উপর ভিত্তি করে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা তাহলে সাজানো হচ্ছে। এইবার আমরা পড়বো যে এর ধরনগুলো, সামাজিক স্তরবিন্যাসের ধরন। তার মানে এই যে এখানে যে আছে 1 2 3 4 5 6 করে যে লেখা রয়েছে, এই 6টা ধরনের মানে কি? এই 6টা ধরনের মানে হলো পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো স্ট্র্যাটিফিকেশন সিস্টেম দেখা গেছে তার মধ্যে এই 6টার মধ্যেই দেখা গেছে, এর বাইরে কিন্তু কিছু নয়। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীর এক একটা সময় এক এক জায়গায় এক এক রকম দেখা গেছিল। ফর এক্সাম্পল, যে ইউরোপে যদি দেখা যাচ্ছে যে একটা স্ট্র্যাটিফিকেশন সিস্টেম, বাদ বাকি আর অন্য কোথাও দেখা গেল না, কিন্তু আমরা সেই স্ট্র্যাটিফিকেশন সিস্টেমটা করবো, তার কারণ সেটা তো পৃথিবীর আন্ডারেই। তো যেহেতু বিশ্বের ভেতরে যতগুলো ধরন হতে পারে মানুষকে এই র্যাঙ্কিং এর ভিত্তিতে ভাগ করা, প্রত্যেকটাই আমরা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি বা জানতে পারছি। এই ক্ষেত্রে আমাদের একটা খুব চোখে লাগবে, সেটা হলো কাস্ট, কাস্ট সিস্টেম, জাতি প্রথা। কারণ এটা ইউনিক ইন ইন্ডিয়া, যে এটা ভারতবর্ষেই সাধারণত সৃষ্ট এবং ভারতবর্ষেই পালিত হতো। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ে, সেটা আলাদা বিষয়। তো বাদ বাকি জিনিসগুলো বাদ বাকি জায়গায় দেখা গেছিল, যেমন এস্টেট সিস্টেম বা সামন্ত প্রথাও ভারতবর্ষে দেখা গেছিল। আমি বলেছিলাম শুরুতেই যে আমরা এখানে 1 আর 3.1 একসাথে করবো, সেখানে কি লেখা ছিল? কাস্ট, ক্লাস, এথনিসিটি। এই কারণেই বললাম যে একবারে আমরা যখন এই 1 2 3 পড়ছি, তার সাথে এই 4 5 6টা পড়ে নেবো, তাহলে আমাদের সম্পূর্ণটা ওই 1 আর 3.1 একসাথে শেষ হয়ে যাবে। তাহলে এবার দ্য এজ সিস্টেম থেকে শুরু করা যাক। এজ সেট সিস্টেম কি জিনিস? Societies which have been described as stateless types of courts and events pictures lack centralized government. They have no office of chief,
or if they have such an office, it holds more ritual than secular power. Still, such societies are found to be stratified on the basis of age. This type of stratification is a characteristic of certain East African societies. The principle of age is most prominent among the Maasai and Nandi in East Africa. যেটা আমি বললাম, পৃথিবীর সমস্ত জায়গাতেই যে এই জিনিসগুলো পাওয়া যাবে, এই স্ট্রাটিফিকেশন সিস্টেম পাওয়া যাবে তা না। এক্সাক্ট কোথায় পাওয়া গেছিল সেটা বলে দিচ্ছি। অফিস থাকে না কোনো চিফের, যদি থেকে থাকে তাহলে সেটা বিশেষ করে কোনো রকম নিয়ম থাকে না, আনুষ্ঠানিক নিয়ম বেশি থাকে, অর্থাৎ রিচুয়াল যেটাকে আমরা বলতে পারি, অনুষ্ঠান বেশি থাকে। Where ranking on the basis of age is put together with the exercise of authority on the basis of seniority, যার যত বয়স বেশি, যে যত বেশি অভিজ্ঞ, সেই অনুযায়ী অর্থাৎ বয়সের উপর ভিত্তি করে, সিনিয়রিটির উপর ভিত্তি করে যে স্ট্র্যাটিফিকেশন সিস্টেম ছিল, তাহলে বেস কি ছিল, বোঝাই যাচ্ছে বয়স। The ranks determined on the basis of age are called age sets. All the person, basically men, born within a range or number of years belong to one set. অর্থাৎ যারা 83-তে জন্মেছে তাদের একটা সেট, যারা 90-তে জন্মালো তাদের একটা সেট, এরকম। 83 মানে আমি মানে 1983 বা 1990, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম। The first age set may comprise as short as 6 or 7 years or as long as 15. In most cases, usually around adolescence, the membership of the first age set closes and recruitment to the next set takes place. At this stage, entry to the new age set generally involves an initiation rite such as circumcision or other body marks. Thus, after going through the ritual, each member comes out childhood and takes a full membership of his tribe. Each person does belong to an age set to which he remains attached throughout his life. Along with other members, he moves to the next age set. স্পষ্টভাবে বুঝতে পারছি যে এটা একটা, যে বললাম যে নিয়ম ছিল, নিয়ম মাফিক একটি পদ্ধতি, নিয়ম মাফিক একটি স্তরবিন্যাস পদ্ধতি, যেখানে কিনা আমরা ঠিক যেরকম একটা বয়স থেকে আরেকটা বয়সে যাচ্ছি, অর্থাৎ আমরা বলি যে বাল্যকাল, যৌবন, বার্ধক্য, ইটিসি, তো এখানেও কিন্তু বিষয়টা অনেকটা এরকমই ছিল, যে তারা ঢুকছে, সেই ঢোকার কিছু আনুষ্ঠানিক নিয়ম থাকতো, তাদের কিছু বডি মার্কস দ্বারা সেগুলোকে নির্দিষ্ট করা হতো। বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো যে এটা কিন্তু অনেকটা ট্রাইবাল রিচুয়াল ছিল। তাহলে পৃথিবীর সবার আগে ট্রাইবাল রিচুয়ালে যে স্তরবিন্যাস দেখা গেছিল সেটা ছিল বয়সের উপর ভিত্তি করে যে বিন্যাসটা, ঠিক আছে। The age sets in these societies determine their social organization because membership of these sets covers all areas of life. It directs a person to decide whom he may marry, what land he can own, and in which, অর্থাৎ একটা তারা এমন ধরনের রেসপন্সিবিলিটি যে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যে তুমি এবার ঠিক করতে পারো যে তুমি কি করবে, কাকে বিয়ে করবে, কোন ল্যান্ডটা তুমি নিজের আয়ত্তে রাখতে চাও, ইটিসি। অর্থাৎ একটা সিনিয়রিটির যে প্রশ্ন, সেই প্রশ্ন এসে গেছে। সিনিয়রিটি প্রশ্ন মানে যে তাকে এবার তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেওয়া হয়েছে। আমাদের এখানে যেটা 18 বছরের সাধারণত আমরা ঠিক করে দিই, হ্যাঁ এটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চলে এসেছে। In most cases where age sets operate, a member of age set also belong to a particular age grade. These grades are clearly marked out from one another so that a person belongs to only one grade at a time. Generally, a person after childhood would move from junior warriorhood to senior warriorhood. Then he would graduate from junior elderhood to senior elderhood. তার মানে বুঝতে পারছো যে একদম পুরো স্ট্র্যাটিফাইড করা রয়েছে, যে সে জুনিয়র ওয়ারিয়ারহুড থেকে সিনিয়র ওয়ারিয়ারহুডে যাচ্ছে, তারপর হচ্ছে জুনিয়র এল্ডারহুড থেকে সিনিয়র এল্ডারহুডে যাচ্ছে। The warriors fight and defend their tribe from attack while the elders take decision and settle disputes. তার মানে ছোটরা হচ্ছে আক্রমণ সামলাচ্ছে বা আক্রমণ করছে, বড়রা সিদ্ধান্ত নিচ্ছে, একদম ক্লিয়ার কাট একটা স্ট্র্যাটিফিকেশন। They also communicate with ancestral spirits. তারা তাদের আগের পূর্ব মানে আগের বংশ, মানে বংশের যারা সিনিয়র, যারা এখানে মারা গেছেন, তাদের সাথেও কিন্তু, তাদের যে আত্মা, তাদের সাথেও কিন্তু কমিউনিকেট করতো। Thus the age sets go through the different grades in complete units. In other words, all the members of one particular age set move into one grade all at once. Thus their social status also change all at once. যে স্বাভাবিক যে কেউ একজন বড় হচ্ছে মানে তার অনেক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আসছে, তার অনেক অ্যাবিলিটি আসছে, অর্থাৎ তার সামাজিক যে মর্যাদা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। In the kinds of societies we belong to, each person usually makes his or her own natural transition from childhood to adulthood
and finally to old age. But in age-set societies, these transitions are made on a corporate basis as members of large estates. In terms of a system, social stratification, the age-set system provides for an open society in which no one is allocated a particular position for life. Everybody in his time does become old and therefore gets a chance to hold decisive authority. Thus, this is a system in which personal change within the system without changing the pattern of stratification itself. একটা সমাজ নির্ধারিত সামাজিক একটি স্তরবিন্যাস যেটা কিনা মুক্ত সমাজে দেখা যাচ্ছে, যেখানে একই সাথে অনেকগুলো মানুষ যারা একটা নির্দিষ্ট সময় জন্মাচ্ছে তারা একটা নির্দিষ্ট বয়সে গণ্ডিতে ঢুকছে এবং তার ফলে তারা কিছু সিদ্ধান্ত পাচ্ছে, তাদের যে ভূমিকাগুলো সেই ভূমিকায় পরিবর্তন আসছে এবং পুরো সমাজটাই সেইভাবে আবর্তিত হচ্ছে। স্লেভ সিস্টেমের নাম আমরা সবাই জানি, শুনেছি। কি জিনিস এটা? সোজা ভাষায় বলতে গেলে যে দাসপ্রথা। দাসপ্রথাটা আমরা ছোটবেলায় ইতিহাসে পড়ে এসেছি। সাধারণত ভারতবর্ষতেও মানে ভারতবর্ষের মানুষদেরও দাস বানিয়ে রাখা হতো, হয়েছিল। তো এটা কিন্তু শুরু হয়েছিল তখন যে মানুষ ক্যাপিটাল যখন অ্যাকুমুলেট করতে শিখতো, অর্থাৎ আগেরটা যদি স্ট্র্যাটিফিকেশনটার মাধ্যম থেকে থাকে যে বয়স, যে যার যত বয়স সেই বয়সের ভিত্তিতে একটা এজ সেট স্ট্র্যাটিফিকেশন সিস্টেম। এই স্লেভের কিন্তু মেন তাহলে ভিত্তি ছিল প্রপার্টি, যে যার যত প্রপার্টি সে অন্য একটা মানুষকে নিজের দাস বানিয়ে রেখে দেবে। পরবর্তীকালে বিষয়টা কি দাঁড়ালো যে যার যত বেশি দাস তার সামাজিক স্ট্যাটাস তত বেশি, আর যার প্রপার্টি যত বেশি তার তত বেশি দাস। The slave system of stratification does not exist anymore. এখন আর দেখা যায় না ঠিকই, but slavery was abolished in 1833 by Britain and 1865 by USA, United States of America 1865 সালে, এবং ব্রিটেন 1833 সালে এটা বন্ধ করে দেয়। This was কোথায় দেখা গেছে? তাহলে এই দুটো জায়গায়। This was characteristic by a high degree of institutionalization. There was a solid legal framework to the system. The main emphasis in this system was an economic inequality, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য যখনই তৈরি হচ্ছে তখনই এটা দেখা যাচ্ছে, যেরকমটা বললাম প্রপার্টি, which rendered certain groups of people without rights. The article slavery in the Encyclopedia of Social Sciences makes a distinction between primitive, ancient, medieval and modern slavery. অর্থাৎ কোন কোন সময় স্লেভারি দেখা গেছিল তার উপরে একটা বই আছে, যে প্রিমিটিভ সোসাইটিতে, অ্যানশিয়েন্ট সোসাইটিতে, মিডিয়েবল সোসাইটিতে, মডার্ন সোসাইটিতেও স্লেভারি দেখা গেছিল। প্রত্যেকের ধরনটা এক এক সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। Here we mention only two main types of slavery: ancient slavery and New World slavery. Ancient slavery was prevalent in ancient Rome and Greece. এখানে দুটো নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা কিনা ancient, একটা হচ্ছে modern. Ancientটা হচ্ছে দেখা গেছিল রোম আর গ্রিসে। Their slaves were usually foreign prisoners of war. যে যুদ্ধ হতো, যারা হেরে যেত তাদেরকে স্লেভ বানিয়ে রাখা হতো। In New World slavery, the basis of development of slavery were colonial expansion and racist ideology. আর যে নিউ বা মডার্ন যেটা ছিল সেখানে মূল ভিত্তি কি ছিল? যে যারা মানে এই যে উপনিবেশ স্থাপন করা হতো, অর্থাৎ আগের সময় যে যুদ্ধ হতো, যারা যুদ্ধে হারলো তাদেরকে করে নিল দাস। পরবর্তী ক্ষেত্রে উপনিবেশ স্থাপন করা হলো, যেখানে উপনিবেশ স্থাপন করা হলো সেই সমস্ত মানুষদের বানিয়ে নেওয়া হলো দাস। আর কাদের? যে রেশিয়াল যে ডিফারেন্সেস থাকতো, অর্থাৎ আমরা জানি যে দ্য ডিফারেন্স বিটুইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাকদেরকে দাস বানিয়ে রাখা হতো। In New World slavery, এটা বললাম, in this system, the slave was designated as the master's property. The slave had no political and social rights. He or she was compelled to work, living upon slave labor. The masters formed an aristocracy. তাদের কোনো অধিকার থাকতো না, তাদেরকে যে কাজটা দেওয়া হবে তারা সেই কাজটা করতে বাধ্য, এবং চুক্তিভিত্তিক বন্ডের দ্বারা তারা করতে বাধ্য। যে সেটা যদি সে না করে তাহলে তাকে সাজাও দেওয়া হতো, অর্থাৎ তাকে কিনে নেওয়া হতো, যে সে দাস, সে সব কাজ করতে বাধ্য। Some other scholars hold that slavery declined because of continued opposition to the slave system by educated and enlightened public in general, and the anti-slavery struggle organized by the slaves themselves in different parts of the world at different times. The ancient slavery was somewhat reformed by limiting the owner's right of punishment and giving personal rights to the slave. The Christian church in the Roman Empire also supported the provision of manumission to the slave. Slave systemটা এখন নেই, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কিন্তু একটা অন্যতম মূল কারণ ছিল যে একটা শিক্ষিত সমাজ যারা কিনা একটু প্রগতিশীল ছিল তাদের থেকে ক্রমাগত চাপ, অর্থাৎ তারা এই বিষয়টা সম্পূর্ণ বিরোধী ছিল। অ্যানসিয়েন্ট যে স্লেভটা ছিল, স্লেভ সিস্টেমটা ছিল, সেখানে কিছু চেঞ্জেস এসেছিল। কি চেঞ্জেস? যে না, কিছু অধিকার রাখতে বাধ্য হবে, অধিকার দিতে বাধ্য হবে,
কারণ স্লেভরা প্রতিনিয়ত নানা রকম আন্দোলন বা প্রতিবাদ করতো, তারা বিদ্রোহ করতো, তো সেই কারণে তাদেরকে কিছু রাইট দেওয়া হয়েছিল। কিন্তু যে নিউ যে স্লেভ সিস্টেম, সেইখানে এটা বন্ধ করতে বাধ্য হয়েছিল কিছু এনলাইটেনমেন্ট পার্সনস, এবং নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ অন্যান্য দেশের এই ঘৃণ্য যে প্রথা, সেই প্রথার বিরুদ্ধে তাদের যে আন্দোলন বিদ্রোহ, তার ফলে এটা তারা বন্ধ করতে বাধ্য হয়েছিল। ওকে, এইবার আসছি এস্টেট সিস্টেম। এস্টেট সিস্টেম আমরা হিস্ট্রিতে বহুবার পড়েছি। কি বিষয়? সামন্ত প্রথা। যে একটা ত্রিভুজাকৃতি, একটা সোশ্যাল সিস্টেম, যার মাথায় থাকবে হচ্ছে প্রিস্ট। ঠিক আছে, প্রিস্ট মানে যারা ধর্মর সাথে যুক্ত, সেই সমস্ত মানুষরা একদম মাথায় বসে থাকবে। তার নিচেই থাকবে নোভেলস, অর্থাৎ যারা কিনা জমিদার, জমির অধিকারী। আর তার নিচে থাকবে সার্ভস অ্যান্ড রেস্ট অফ পিপলস। এই সার্ভস আর রেস্ট অফ পিপলস, এদের ট্যাক্সের টাকার উপর ভিত্তি করেই নোবেলসরা বেঁচে থাকতো, অর্থাৎ এদেরকে শোষণ করে নোবেলসরা বেঁচে থাকতো এবং প্রিস্টরা বেঁচে থাকতো। প্রিস্টদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো, সেখানে তারা খুব আপার সেকশনে বিলং করতো, এবং নোবেলসরাই সাধারণত এই শোষণের কাজগুলো খুব বেশিভাবে করতো। এই যে মানুষজন মেনে নিত, যেটা বলা হচ্ছে, কারণ প্রিস্টরাই এই ধরনের বিধি বিধান এই সমস্ত দিতেন, যেগুলো মানুষ শুনে নিতে বাধ্য হতো। অর্থাৎ কিছু সংখ্যক মানুষ, মুষ্টিমেয় মানুষ ক্ষমতা ভোগ করতেন, এবং বাদ বাকি সবাই সেই নিয়মগুলো শুনিয়ে মেনে অপ্রেসড হয়ে চলতো। এই যে আমি বললাম যে প্রিস্ট, নোবেল, সার্ভ, ওপরে প্রিস্ট, তারপরে নোবেল, তারপর সার্ভ, এই সিস্টেমটা বা এই নামগুলো এক এক জায়গায় এক এক রকম দেখা গেছিল। ঠিক আছে, ভারতবর্ষে যেমন বলা হয় সামন্ত প্রথা, সামন্ত প্রভু, একদম উপরে থাকতো সামন্ত প্রভু, তারপরে হয়তো জমিদার, তারপরে হয়তো কৃষক, এরকম আলাদা আলাদা সেকশনের পিপলদের আলাদা আলাদা জাস্ট নাম থাকতো, বাট কনসেপ্টটা পুরোপুরি ভাবে একদম সেম। কাস্ট, কাস্ট আমরা জানি ভারতবর্ষের মধ্যেই এটা শুধুমাত্র দেখা যায়। এটা এমন একটা স্ট্র্যাটিফিকেশন সিস্টেম, যেখানে জন্মের উপর ভিত্তি করে, তার জন্ম এবং কর্ম, ঠিক আছে, জন্ম এবং কর্মের উপর ভিত্তি করে ঠিক করা হয় যে সে কোন কাস্টের, এবং সেই কাস্ট অনুযায়ী এবং সমাজে কাস্টের কোন কাস্ট উপরে, কোন কাস্ট নিচে, সেটা আগে থেকেই বলা আছে। আমরা জাস্ট সেগুলো মেনে চলি। অর্থাৎ একটা হচ্ছে যা বর্ণা সিস্টেম, একটা হচ্ছে জাতি সিস্টেম। অ্যাকর্ডিং টু বর্ণা সিস্টেম, দেয়ার আর ফোর কাইন্ড অফ কাস্ট। দে আর ব্রাহ্মণ, শূদ্র, ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পরবর্তী ক্ষেত্রে জাতির হিসাবে 3000 কাস্ট আছে, কারণ জাতি ইজ মোর ডিপেন্ডেবল অন অকুপেশন। অর্থাৎ প্রথম দিকে ছিল এটা বর্ণের উপর ভিত্তি করে, পরের দিকে জাত ব্যবস্থা, কাস্টের বাংলা হলো জাত, জাত ব্যবস্থা তৈরি হয় জাতি সিস্টেম বা কর্মের উপর ভিত্তি করে। এই যে দ্য কনসেপ্ট অফ বর্ণ অ্যান্ড দ্য কনসেপ্ট অফ জাতি, এতটা ডিটেল হয়তো তোমাদের এখানে, হ্যাঁ হ্যাঁ আছে, এই যে লেখা আছে স্পষ্ট করে, বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র লেখা রয়েছে। ঠিক আছে, তো তাহলে আমরা কি বুঝলাম? যে এটা এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা তাদের প্রথম দিকে বর্ণের উপর ভিত্তি করে, এবং পরবর্তী ক্ষেত্রে সে কোন বর্ণ এবং সে কোন কর্মের সাথে যুক্ত, তার উপর ভিত্তি করে তাদের একটা স্ট্র্যাটিফিকেশন সিস্টেম গঠিত হতো। যেই স্ট্র্যাটিফিকেশন সিস্টেম দেখা যেত এন্ডোগ্যামি, মানে নিজের কাস্টের মধ্যেই বিয়ে করতে হবে। অকুপেশনাল সেগ্রিগেশন, মানে তুমি যে অকুপেশনের সাথে যুক্ত, সেই অকুপেশনের সাথেই তোমাকে থাকতে হবে। আর দেখা যেত খাদ্য বা ফুড হ্যাবিট বা কমেন্সারিটি। কমেন্সারিটি মানে কি? নির্দিষ্ট খাওয়ার আচার, যে যে কেউ যে কাউ হাতে যে কাউ রান্না খেতে পারবে না, যে কাউ ছোঁয়া বা টাচ এড়িয়ে চলতে হবে। ব্রাহ্মণদের সাধারণত উচ্চ পর্যায়ে রাখা হতো, উচ্চ মর্যাদা সম্পন্ন হিসেবে দেখা হতো, তাই তারা সাধারণত শূদ্রদের যে ছোঁয়া সেটা এড়িয়ে চলতেন। এটা আমরা কেন করছি স্ট্র্যাটিফিকেশনের আন্ডারে? কারণ ভারতবর্ষে যতগুলো স্তরবিন্যাস, মানে ভারতবর্ষ না, পুরো পৃথিবীতে যতগুলো স্তরবিন্যাস প্রক্রিয়া দেখা গেছিল, সবকটাই অপ্রেসিভ ছিল, কিন্তু সবচেয়ে বেশি বেশি ভারতবর্ষের ক্ষেত্রে অপ্রেসিভ ছিল কিন্তু কাস্ট সিস্টেম। কারণ কাস্টের উপর ভিত্তি করে এত বেশি অপারেশন এবং এক্সপ্লয়টেশন করা হয়েছে এরকম একটা স্তরবিন্যাসকে কেন্দ্র ওপর ভিত্তি করে, সেটা কিন্তু পৃথিবীতে ওই খুব কমই দেখা গেছে। হয়তো যদি আমরা বলি যে স্যার দাস ব্যবস্থায় সবচেয়ে বেশি সার্টিফিকেট, সবচেয়ে বেশি অপারেশন হচ্ছে, তাহলে কাস্টেও কিন্তু কম হয়নি। যে একটা মানুষ শুধুমাত্র কাস্টের দিক থেকে পিছিয়ে বলে তাকে যে এরকম নানা রকম সামাজিক অবহেলা, সামাজিক বঞ্চনা স্বীকার করতে হয়েছিল, সেটা কিন্তু কাস্ট সিস্টেমের অন্তরে পড়ছে।
তাহলে কাস্ট সিস্টেমের যে ভিত্তিটা ছিল সেটা বোঝা গেল, কাস্ট সিস্টেমের ভিত্তি ছিল জন্ম এবং পরবর্তী ক্ষেত্রে কর্ম, দ্য কনসেপ্ট অফ বর্ণ, দ্য কনসেপ্ট অফ জাতি। ক্লাস সিস্টেম, ক্লাস সিস্টেমটা হচ্ছে যেটা কিনা মুক্ত সমাজে দেখা যায়, যেই পদ্ধতিতে কোনো একজন মানুষ যেই সমাজে মানে যেই ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, অর্থাৎ মুচি হোক, ম্যাথর হোক বা যে কোনো তার জাত হোক না কেন, সে তার নিজের পোটেনশিয়ালিটি দ্বারা, সম্ভাবনার দ্বারা তার নিজের যে পদমর্যাদা সেখান থেকে আরো অনেক উপরে উঠতে পারবে। অর্থাৎ আগে যেমন কাস্ট সিস্টেম ছিল অকুপেশনাল সেগ্রিগেশন, যে তুমি যে কাজের জন্য মানে যে কাজটার অন্তর্গত সেই কাজটা তোমার কাজই করতে হবে। অর্থাৎ মুচির ছেলে মুচির কাজই করতো, বা বারবারের ছেলে বারবার কি হতে পারতো, কারণ তারা চেঞ্জ করতে পারবে না। কাস্ট মানে হচ্ছে একটা রিজিড সিস্টেম। অন্যদিকে ক্লাস মানে হলো শ্রেণী ব্যবস্থা, যেই শ্রেণী ব্যবস্থায় সে পড়াশোনা করে বা সে নিজের দক্ষতায় অন্য কাজ, সমাজের মর্যাদা অর্জন করতে পারছে। তো ক্লাস ইজ মোর ডিপেন্ডেন্ট অন স্ট্যাটাস। যে ক্লাস বিষয়টা পুরোটাই গঠিত হয়েছিল কিন্তু স্ট্যাটাসের উপর ভিত্তি করে। সাধারণত কোন যুগে বা কোন সমাজে এই জিনিসটা দেখা যায়? অবশ্যই মুক্ত সমাজ চাই, যেই সমাজ হবে মুক্ত, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যখন এলো, তারপর যখন আরবানাইজেশন হলো, গ্লোবালাইজেশন হলো, সেখানে সাধারণত আমরা এই জিনিসগুলো দেখতে পেরেছিলাম। কেন এই জিনিসগুলো দেখতে পেরেছিলাম? কারণ আগের সমাজ বদ্ধ ছিল, বদ্ধ সমাজে মানুষকে অধিকার দেওয়া হয় না যে সেটা নিজের অবস্থা পরিবর্তন করবে, তাই হয়নি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন কৃষি ভিত্তিক সমাজটা ভেঙে গেল, কৃষিভিত্তিক সমাজ ভেঙে একটা শিল্প ভিত্তিক সমাজ এলো, নগরায়ন হলো, তখন মানুষ নিজের যে স্ট্যাটাস সেটাকে ভেঙে বেরিয়ে আসতে পারলো। তাই ক্লাস সাধারণত দেখা যায় আধুনিক সমাজে, যেই সমাজে সাধারণত মুক্ত হয় সেই সমাজেই ক্লাস দেখা যায়, অন্যান্য সমাজে কিন্তু ক্লাস সাধারণত দেখা যায় না। তো স্ট্র্যাটিফিকেশন সিস্টেমের মধ্যে আমরা যদি সাজাই যে কোনটা বেশি অপ্রেসিভ, কোনটা বেশি এক্সপ্লয়টেটিভ, অবশ্যই কোথাও না কোথাও দাস ব্যবস্থা এবং তারপরে কাস্ট সিস্টেম, এই দুটো কিন্তু উপরে থাকে। বাদ বাকি গুলো স্ট্র্যাটিফিকেশন সিস্টেম মানুষকে র্যাঙ্কিং এর অনুযায়ী ভাগ করে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও সেগুলো এতটা অপ্রেসিভ ছিল না যেগুলো কিনা বাকিগুলো ছিল। এজ এজ সেট সিস্টেম বা ক্লাস সিস্টেমের মধ্যে এতটা নয়। লাস্ট হচ্ছে আমাদের রেস অ্যান্ড এথনিসিটি। রেস যেটা ডিপেন্ড করছে মানুষের ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ তার কালচারের উপর, অর্থাৎ তার গায়ের রং কি, তার চুলের ধরন কি, তার যে ফেসিয়াল স্ট্রাকচার সেটা কিরকম, তার মাথাটা কত বড়, এই যে ধরনগুলোর উপর ভিত্তি করে সমাজকে বিভিন্ন রেসে স্তরবিন্যাস করা হচ্ছে, সেটা কিন্তু এই রেস অ্যান্ড এথনিসিটির আন্ডারে আমরা করবো। আমরা জানি যে ভারতবর্ষে সাধারণত 6টা রেস দেখা যায়, কেউ বলে 7টা রেস দেখা যায়, কেউ বলে 5টা রেস দেখা যায়। এক একজন মানুষের এক এক রকম বক্তব্য আছে যে আহ, কোন কতগুলো রেস ভারতবর্ষে দেখা গেছিল বা পুরো পৃথিবীতে কতগুলো রেস দেখা যায়। এই যে কতগুলো রেস দেখা যায়, যদি এত অব্দি বিষয়টা থাকতো তাহলে এক বিষয়, কিন্তু যখন আমরা সাজাতে শুরু করি যে কোন রেসটা বেশি ভালো, কোন রেসটা তার থেকে একটু লো ডিগ্রিতে থাকবে, তখন কিন্তু সেটা স্ট্র্যাটিফিকেশন আন্ডারে পড়ে যায়। অর্থাৎ আমি যদি বলি যে সবাই ভালো তাহলে এক বিষয়, কিন্তু আমি যদি বলি যে ও বেশি ভালো ও কম ভালো, তখন সেটা পড়ে যাচ্ছে সোশ্যাল র্যাঙ্কিং, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের আন্ডারে। ওকে, তো তাহলে এখানে কোথাও না কোথাও কিন্তু ওই গায়ের রং, তার হাইট, এইগুলো দেখে, যেমন আর্য অনার্যের যে কনসেপ্টটা, যে যারা আর্য তারা মনে করতো যে তারা সব দিক থেকে অনেক বেশি শ্রেষ্ঠ, সেটা তাদের গায়ের রঙের জন্য হতে পারে, হাইটের জন্য হতে পারে, শক্তির জন্য হতে পারে, বা যে কোনো কিছুর জন্য হতে পারে। এটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের লাস্ট একটা ধাপ, যেখানে আমরা পৌঁছি বা জানছি কিভাবে শুধুমাত্র এই জিনিসগুলোর উপর ভিত্তি করে ভাগ করা হয়েছিল। একটা জিনিস বলে রাখি, এই যে আমরা যাদেরকে নেগ্রিটো বা নিগ্রো বলে জেনে থাকি, যাদেরকে কিনা আমরা বেশিরভাগই ওই ব্ল্যাক বলেই আহ, ধরে নিই, ব্ল্যাক বলে বর্ণনা করি, শুধুমাত্র কিন্তু তারা রেসের কারণে, যে একদিকে যেমন তাদের রেশিয়াল স্ট্র্যাটিফিকেশনের আন্ডারেও তারা পড়ছিল, এবং রেসের কারণেই কিন্তু তাদের দাস ব্যবস্থার মধ্যেও পড়তে হয়েছিল, স্লেভ সিস্টেমের মধ্যেও পড়তে হয়েছিল। যে তারা যেহেতু ধরে নেওয়া হয়েছিল যে রেশিয়ালি দে আর ব্যাকওয়ার্ডেড, সেই কারণে তাদেরকে দাস হিসাবে ব্যবহার করা হতো। আবার এই রেসে আবার কিছু জিনিসপত্র দেখা যায়, যেমন হচ্ছে যে একটা রেস মনে করে যে সেই সুপিরিয়ার, কিন্তু অন্যান্য রেস গুলোকে অবহেলা করা হয়, তাদেরকে ইনফিরিয়ার ফিল করানো হয়। অনেক অনেক রেস আছে ভারতবর্ষে, প্রায় 6,000 মতো হবে, যারা কিনা এবং এই রেসরা সাধারণত নিজের কালচার নিজেদের মতো করেই রাখে। তারা খুব একটা মেশে না অন্যান্য জনজাতির সাথে, কারণ অনেক সময় ভয় থাকে যে তার কালচারটা নষ্ট হয়ে যাবে, যে বড় যে কালচারটা আছে সেই কালচারটা
এদের কালচারটাকে গিলে নেবে। তো সেই কারণে তারা নিজেদের কালচারটাকে রক্ষা করার জন্য অন্যান্য কালচারের সাথে মেশে না, এরা নিজেদের মতো আলাদা অবস্থায় থাকে। আর যে বড় কালচারটা থাকে সেই বড় কালচারটা অন্যান্য কালচারদেরকে রীতিমতো ডমিনেট করে এবং নিজের কালচারটাই তাদের মধ্যে ছড়িয়ে দেয়। তো এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট স্ট্র্যাটিফিকেশন সিস্টেম, রেস অ্যান্ড এথনিসিটি। তো আমাদের তাহলে মিনিং, ফর্মস আর তার সাথে 3.1 এ যেটা ছিল এই কাস্ট, রেস অ্যান্ড এথনিসিটি, এই দুটো আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা পড়বো, পরের ক্লাসে আমরা পড়বো মার্কস, ওয়েবার আর ফাংশনালিজম। এই তিনটে এই পোর্শনটা পড়বো, ফেমিনিজম পড়বো আর মিনিং এন্ড ফর্মস অফ নেচার অফ মোবিলিটি করলে আমাদের এই পেপারটা শেষ হয়ে যাবে। আজকের জন্য তাহলে এতটাই, ধন্যবাদ।